আপু, তুমি কি নিজের ইচ্ছাতে বিয়ে করছো নাকি কেউ তোমাকে জোর করছে? কার নিউজ ভেবে বাঁচে না। আসমান জুবিন কিভাবে এক হচ্ছে? রায়া তো ইফাজকে দেখতেই পারে না, তাহলে বিয়ে করছে কেন? ওর ছোট মাথায় কিছুতেই এই প্রশ্নের উত্তর আসছে না। রায়া কেঁদে ফেলল। নিউজ তার নরম নরম হাতে চোখ মুছে দিয়ে বলল। কাঁদছো কেন তুমি? ফোপাতে ফোপাতে রায়া বলল। আমি চলে গেলে আমার কথা মনে পড়বে তোর? কষ্ট হবে আমার জন্য? অবাক হলো নিউজ। তুমি কোথায় যাবে? তুমি তো আমাদের সাথেই থাকবে। মনে মনে হাসলো রায়া। পাগল ছেলে। ও হয়তো এখনো বিয়ে মানেই বোঝে না। বিয়ের পর তো মেয়েরা বাবা মা চেনা পরিচিত সবাইকে ছেড়ে স্বামীর সাথে অচেনা পরিবেশে পা বাড়ায়। নিউজ বলেই যাচ্ছে। আমরা সবাই একসাথে থাকবো। আমার তো বড় ভাই বোন নেই, ছোটও না, আমি একাই। আমার মনে হয় তুমি আর ইউপাস ভাই আমার ভাই বোন। মায়ের পেটের আপন ভাই বোন যেমন হয় না তেমন। ইউপাস ভাই বাইরে থেকে সবসময় আমাকে ধমকালে মনে মনে ভালোবাসে। আর তুমি তো এখন আমার জন্য কাঁদছো। বলো, আমার জন্য কাঁদছো না? নিজের কাপা হাতে নিউজের ছোট্ট হাত দুটো চেপে ধরল রায়া। রায়া তখনও জানতো না ইফাজের সাথে তার বিয়ে হচ্ছে। ছাদে গিয়েও প্রথমে বুঝতে পারেনি ইফাজের বাবা মা এখানে থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। তাদের বাড়ি এটা, বাবা মা দাওয়াত করেছেন তাদের। যেহেতু একই বাড়ি, একই সাথে হলুদ হবে, তাই আর আলাদা স্টেজ করেনি। ইভা একগাল হেসে রায়াকে নিয়ে স্টেজে বসিয়েছে। নিচু গলায় ইভা রায়ার কানে কানে বলল। কাঁদছো নাকি তুমি? বিয়ের আগে কান্নাকাটি সেরে নাও। কাল আমি তোমাকে সাজানোর পর কাঁদলে খবর আছে। মেকআপ কিন্তু একটু নষ্ট হতে পারবে না। হঠাৎ রায়ের চোখ ছাদের দরজায় পড়ল। কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি আর সাদা প্যান্ট পরে ইফাজ উঠে আসে, চোখগুলো ভাঁজ করা। এই প্রথম ছেলেটাকে দেখে রায়ের ভালো লাগছে। রাগ হচ্ছে না, চোখ সরিয়েতেও ইচ্ছে করছে না। বিরক্ত মুখে এগিয়ে আসে ছেলেটা। আজ রায়ের মনে বদ কথাটাও আসে না। ছেলেটা বদ না, মোটামুটি ভালোই, শুধু একটু বেশি রাগী। ইফাজ তার দিকে একবার তাকিয়েছে, চোখে চোখ পড়লেও চোখ নামিয়ে নেয়নি রায়া। সেই প্রথম দিন ভুল বুঝে চোর বলেছিল, মাঝ রাস্তায় এক চর খেয়েছিল, আবার সেদিন রাতে সিঁড়িতে আরেক চর খেয়েছিল। তার প্রতিশোধ নিতে গাছ থেকে সব ফুল ছিঁড়ে নিয়ে গয়না বানিয়ে পড়েছিল। এই অবস্থায় আবার ছেলেটার মুখোমুখি হয়েছিল। আজও সে হলুদের সাজে বসে আছে, কাল বিয়ে হবে তার। আচ্ছা, ছেলেটা মনে মনে কি ভাবছে? ইফাজ বিরক্ত মুখে ইভাকে বলল। যা করে তাড়াতাড়ি কর। আমি 30 মিনিটের বেশি এখানে বসে থাকতে পারবো না। তোদের এই নাটক সহ্য হবে না আমার। ইফু, আজ তোদের গায়ে হলো, তুই আজও এমন খিটখিট করছিস। দিন দিন বদমেজাজি হচ্ছিস তুই। বড় বোন হিসেবে যখন তুই গালে দুটা লাগাবো না, তখন চোখে সরিষা ফুল দেখবি। এখন চুপচাপ স্টেজে উঠে বজ্র ছেলের মতন রাহার পাশে গিয়ে বস। আমি ওই মেয়ের পাশে বসতে পারবো না। এখনো তোকে এক চড় লাগাবো নাকি? আমি এখনো বুঝতে পারছি না তুই ওই মেয়ে এই মেয়ে সেই মেয়ে করছিস কেন? রাহা তোর বউ হবে, তুই ওকে ওই মেয়ে করে বলবি নাকি? না তো জানবাবু বলে চুমু খাবো? ছি ছি, বড় বোনের সামনে মুখ ফুসকে এটা কি বলে ফেললাম। লজ্জা লজ্জা, রাগে মাথাটা খারাপ হয়ে গেছে। ইভা ফিক করে হেসে দিয়ে বলল। তা বিয়ের পর নয় বলিস, তোর বউকে তুই কি বলে ডাকবি না ডাকবি এখন তো তোরই ব্যাপার। জান বাবু বলবি নাকি কলিজা ময়না টিয়া বলে চুমু খাবি, ওইসব পরে বলিস। আগে সুন্দর মতন হলুদ আর বিয়েটা হয়ে যাক। এখন আমার লক্ষ্মী ফো হয়ে ভাবির পাশে গিয়ে বসো সোনা। ইফাজ স্টেজের দিকে এগিয়ে যাচ্ছে। ওকে এদিক আসতে দেখে রায়ার বুক ধুকপুক করছে। কোনো কথা না বলে রায়ার দিকে না তাকিয়ে ইফাজ ওর পাশে এসে বসল। ঘটনার আকস্মিকতায় রায়ার মুখ হা হয়ে গেছে। এই ছেলে তার মাথার তার ঠাট ছিঁড়ে গেছে নাকি? তার পাশে এসে বসেছে কোন আঙ্কেলে। নিজেকে সামনে নিয়ে কিছু বলতে যাচ্ছিল রায়া, ইবার কথায় থমকে গেল। বর কোণে হাজির, এবার তাহলে হলুদের অনুষ্ঠান শুরু করা যাক। মাশাল্লাহ মাশাল্লাহ, একসাথে দুজনকে অনেক সুন্দর লাগছে। দোয়া করি আল্লাহ তোমাদের দুজনকে এমন ভাবে সারা জীবন একসাথে রাখুক, সুখে শান্তিতে ভরিয়ে দিক তোমাদের সংসার। হাসির টিমের মতন বড় বড় চোখ করে ইফাজের দিকে ফিরল রায়া, বলে উঠল। এই বদের সাথে আমার বিয়ে হচ্ছে, এর সাথে সারা জীবন কাটাতে হবে আমার। একে বিয়ে করে এর বাচ্চা কাচ্চার সংসার সামলাতে হবে, অসম্ভব। এই বিয়ে কিছুতেই হবে না, আমাকে ধোঁকা দেওয়া হয়েছে। এর কথা আমাকে কেউ বলেনি, তাহলে আমি কোনোদিনও রাজি হতাম না। গা থেকে শাড়ির আঁচল খুশিয়ে ফেলে গলা ফাটিয়ে চিৎকার করল রায়া। আমি বিয়ে করবো না, না না না। ওই বদ জানোয়ার বান্দরকে আমি জীবনেও বিয়ে করব না। পরিচয় হওয়ার আগেই বদ
আমাকে 2টা থাপ্পড় মেরেছে, না যা বিয়ের পর আমার সাথে কি করে, দিনে রাতে কয়টা থাপ্পড় দেয়। না, আমি তো বিয়ে করবই না, কোনোভাবেই না, মরে গেলেও না। রায়া চিৎকার শুনে মা ছুটে এসেছে। শাড়ির আঁচল তুলে দিয়ে বলল, কি হয়েছে তোর? কি হয়েছে মা আমার? চিৎকার করছিস কেন? আমি বিয়ে করব না, তুমি বাবাকে বলে বিয়ে বাতিল করে দাও। ওই বদের হাড্ডিকে বিয়ে করে আমি মার খেয়ে মরতে পারবো না। ওই ছেলে যা রাগী, তোমার মেয়েকে মেরেই ফেলবে মা। রাগী গলায় ধমক দিয়ে মা বললেন, ছেলে মানুষের কথা বলিস না রায়া। সব জায়গায় ফাজলামি পেয়েছিস নাকি? গায়ে হলুদ হয়ে গেছে, কাল বিয়ে, এখন বলছিস বিয়ে করবি না? তোর বাবার সম্মান মজা মনে হয় তোর কাছে? বিয়ের আগের রাতে বিয়ে ভেঙে দিলে লোকে ছিচি করবে, সমাজে মুখ দেখাতে পারবে না তোর বাবা। কিন্তু মা, তোমরা তো আগে বলনি ওই ছেলের সাথে আমার বিয়ে দিচ্ছ। ভ্রু উঁচিয়ে মা বললেন, ওই ছেলেটা কে? যার সাথে তোমরা আমার বিয়ে দিতে চাইছো, ওই বদ। এক থাপ্পড় মারবো বেয়াদব। ও আমাকে বদ বলিস? এই শিক্ষা দিয়েছি তোকে? তুমি জানো না মা, বিয়ের পর একটু তেরিং বেরিং করলে ওই ছেলে আমাকে মারতে মারতে মেরেই ফেলবে। সেটা ভালোই হবে, তোর ঘাট তারামি কমবে। তুমি সন্তান হারা হতে চাও? একটা মাত্র মেয়ে, সেই মেয়েকে হারাতে চাও? তুমি চাও আমি ওই ছেলের হাতে জীবন দিই? মেয়ে সব পাগলামির কথা শুনলে মরে যেতে ইচ্ছে করছে। এই মেয়ে নতুন করে আবার কি শুরু করলো? নিজেই রাজি হয়েছে, এখন এসব বলছে? অসহায়ভাবে মাথা নাড়িয়ে মা বললেন, মারবে কেন মা? কোনো স্বামী কি তার স্ত্রীকে মারে? তোর বাবা কখনো কি আমার গায়ে হাত তুলেছে? তাহলে ইফাস কেন মারবে? ইফাস তো অনেক ভালো ছেলে, তোর বাবার থেকে ভালো। তুই দেখিস, ইফাস তোকে অনেক ভালোবাসবে, একটুও বকবে না। মারবে তো দূরে, উল্টে তোর সব কথা শুনবে। এখন তুই আর পাগলামি করিস না মা, তোর বাবা শুনলে রাগ করবে। আর ওই বাড়ির কেউ শুনলে কি ভাববে বলতো? লক্ষ্মী মা আমার, সোনা মা আমার, পাগলামি করিস না। তুই তো আমার ভালো মেয়ে, এইসব শুধুই তোর ভয়। তুই ভয় পেয়ে এইসব ভাবছিস। বাস তোকে মারবে না, বকবেও না। রাতে ইভা এসে রায়ার 2 হাত ভর্তি করে মেহেদি পরিয়ে দিয়ে গেল। শুধু কি মেহেদি পরিয়ে ক্ষান্ত হয়েছে, ডান হাতের তালুতে বড় করে ইফাজের নাম লিখে দিয়েছে। রায়া মুখ ফুটে কিছু বলতেও পারেনি। ইফাজের কাছে ইফা ঘেঁষতেও পারেনি। ইফাজ রাগ দেখিয়ে বড় বোনকে তাড়িয়ে দিয়েছে। ইভা মেহেদি দেওয়ার কথা বললে ইফাজ মুখ কুচকিয়ে বলেছে, তোদের ছাগলামি শেষ নেই। ছেলেরা হাতে মেহেদি দেয়? দেয় না নাকি? বিয়ের সময় তো সবাই দে। সবাই দিলেই তো হারাম জিনিস হালাল হয়ে যায় না। ছেলেরা মেহেদি দিতে পারবে না, ওসব লাল নীল রং মেয়েদের মাখার জিনিস। আমার সামনে থেকে এখন তুই দূর হতো। মুখ মুছড়ে ইভা বলছে, ওরে আমার হুজুর রে, শুক্রবার ছাড়া কি আর কোনোদিন নামাজ পড়ো না? এখন আসছে হাফিজগিরি দেখাতে? এবার চুগি ইফাজকে বলল, এই, তোর সমস্যা কি রে? আমি নামাজ পড়ি কি পড়ি না তা তুই মসজিদে গিয়ে দেখে আসছিস? দেখ, তুই আমার বড় বোন বলে কিছু বলছি না, মুখ বুঝে তোদের অত্যাচার সহ্য করছি। বিয়ে করতে বলেছিস, বিয়ে করছি, এর থেকে বেশি আমাকে দিয়ে হবে না। বেশি চাপাচাপি করলে আমি কিন্তু বিয়ের আগের রাতে বাড়ি ছেড়ে পালিয়ে যাব। তখন তোর এই আদরের হতে না পারা ভাবির জন্য নতুন বর খুঁজিস, কারণ আমাকে তো হাতের কাছে পাবি না। 1 মাস আগে আমি আর বাড়িতে ফিরবই না। ইফাজের কথা শুনে ইভা সত্যি ভয় পেয়ে ওকে আর চাপাচাপি করলো না। মাথা খারাপ, ইফুটা পালিয়ে গেলে তখন আবার নতুন ঝামেলা তৈরি হবে। ছেলেটা নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করছে, এটি অনেক। পরের দিন কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া ওদের বিয়ের আয়োজন শেষ হলো। দোতলা থেকে 3 তলায় যাবে রায়া। এখানে গাড়ির প্রয়োজন নেই, কিন্তু নতুন বউকে হাঁটিয়েও নিয়ে যেতে পারে না। ইভার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বিদায় নেওয়ার সময় রায়া বাবা মাকে জড়িয়ে ধরে অনেক কাঁদল। ইফাজ এসব কান্নাকাটি দেখে মনে মনে বিরক্ত হচ্ছে। মেয়ে তো দূরে কোথাও যাচ্ছে না, চোখের সামনে আছে, পরেও এত কান্নাকাটির কি আছে? যাবার সময় ইভা বলল, ইফু, তুই রাকে কোলে নিয়ে উপরে যা। বিরক্তিতে মুখ কুচকে ইফাজ বলল, কেন? তোদের উদ্ভট নিয়ম টিয়ম থাকলে আমি ওসব পালন করতে পারবো না। আরে বাবা, নিয়ম না, নতুন বউকে পায়ে হাঁটিয়ে নিয়ে যাবি নাকি? তোর বউকে তুই কোলে নিয়ে যা। আমি পারবো না। পেছন থেকে দুলাভাই হেসে বললেন, ঠিক আছে, বুঝতে পারছি। শালাবাবুর কষ্ট হবে। 10টা না 5টা না, একটা মাত্র দুলাভাই। আমি আছি, কেন বলো তো? শালার বউকে না হয় আমি কোলে তুলে নিয়ে রুমে দিয়ে আসি। কান্না করে এমনি রায়ের অবস্থা কাহিল। এখন আবার এরা নতুন নাটক শুরু করেছে। ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারছে না সে।
হঠাৎ কি মনে করে ইফাজ বলে উঠল, না থাক দুলাই, এই ভারী শরীর নিয়ে একা একাই তো এতগুলো সিঁড়ি উঠতে পারবেন না। আরেকজনকে কোলে নিয়ে উঠতে গেলে তো কাপড় নষ্ট করে ফেলবেন। দুলাভাই ইভার দিকে তাকিয়ে চোখ টিপে হাসলো। দেখলে কিভাবে লাইনে আসেন? নিজের বউকে এত সহজে অন্য কারো হাতে ছাড়বে নাকি? এটা আমার শালা বলে কথা। ইফাজ রায়াকে কোলে তুলে নিল। রায়া মনে মনে ভয় পাচ্ছে, না জানি বরটা ওর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ওকে কোল থেকে ফেলে দেয়। ইফাজের মুখের দিকে তাকালো রায়া, কিছুই বুঝতে পারল না কি চলছে এর মনে। হঠাৎ তার উপর এত দরদ দেখে নিজে কোলে নিয়ে এতগুলো সিঁড়ি উঠছে কেন? এর পিছনে অন্য কোনো মতলব নেই তো? ভয় পেয়ে দু হাতে শক্ত করে ইফাজের গলা চেপে ধরল রায়া। ওর মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, এবার ফেলে দেখা দেখি। আমাকে ফেলে দিতে চাইলে সাথে তুইও পড়বি। আমার একা কোমর ভাঙবে না, মরতে হলে তোকে সাথে নিয়ে মরবো বেটা বদ। রায়ার ভয় বুঝতে পেরে মনে মনে হাসলো ইফাজ। এর মাথায় এর থেকে ভালো চিন্তা আসবে না। নিজে যেমন পাগল ছাগল, অন্য কেউ তেমন ভাবে। নিজেদের ফ্ল্যাটের সামনে এসে রায়াকে দাঁড় করিয়ে দিল। মা বরণ ডালা নিয়ে এসে রায়াকে বরণ করে ঘরে তুললেন। এবার রায়াকে ইফাজের ঘরে নিয়ে এসেছে। জানোই তো এটা তোমার রুম, আগেই পড়ছিল, এখন দুইজনের। তুমি একটু রেস্টে নাও, সারাদিন অনেক দখল গিয়েছে, টায়ার্ড লাগছে হয়তো। আমি একটু ফরেশে তোমার কাপড় দিয়ে যাব, শার্ট চেঞ্জ করে নিও। মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো রায়া। আপু চলে গেলে মাথা থেকে ঘোমটাটা ফেলে বিছানায় চিত হয়ে শুয়ে পড়লো। চোখ বন্ধ করে বড় বড় দম নিয়ে বলল, আহ আল্লাহ, বিয়ে তো না, পুরাই জীবন তেজপাতা। ঘুমে আমি মরে যাচ্ছি, চোখ খোলা রাখতে কষ্ট হচ্ছে। সুখে থাকতে ভূতে কিলায়, তাই মানুষ বিয়ে করে। ক্লান্তিতে বিছানায় শোয়ার পর কখন যে রায়া ঘুমিয়ে গেল তা সে নিজেও টের পায়নি। প্রায় 1 ঘন্টা পর ইফাজ রুমে এসেছে। দরজা ধাক্কা দিয়ে ভিতরে এসে চোখ চড়ক গাছ। মেয়েটা হাত পা ছড়িয়ে ছিটিয়ে মনের মতো করে ঘুমাচ্ছে। একে দেখে কেউ বলবে আজ এর বিয়ে? শ্বশুরবাড়িতে আজই প্রথম রাত, বাসর ঘরে এসেই কোনো মেয়ে ঘুম দেয়? রায়ার নেতিয়ে যাওয়ার মুখের দিকে থাকিয়ে মায়াই হলো ইফাজের। যতই দুষ্ট হোক, মেয়েটা একটা মানুষ তো, সারাদিন বাতরামি করে বেড়ালে ক্লান্ত হবে না? ইফাজ রুমে কোনো প্রকার শব্দ করলো না। চুপচাপ বিনা আওয়াজে শেরওয়ানি চেঞ্জ করে একটা টি শার্ট গায়ে দিয়ে দরজা ফিরিয়ে দিয়ে চলে গেল। বাদরের সর্দারও ঘুমাক একটু, জাগলেই তো পাগলামি ছাগলামি শুরু করে দেবে। আচ্ছা, এর বাবা মা আত্মীয়রা একে কিভাবে সামলেছে? এক কথা শোনার মেয়ে তো ওনা। ঘুমের ঘরে মিটিমিটি হাসছে রায়া, মনে হচ্ছে সুন্দর কোনো স্বপ্ন দেখছে। পর মুহূর্তে ওর মুখ কালো হয়ে গেল, হয়তো স্বপ্ন ইফাজ চলে এসেছে। এই মেয়ে, এই মেয়ে, এই কথা কানে যাচ্ছে না? ডাকছি শুনতে পাচ্ছ না? এই মেয়ে, ওঠো বলছি, ঘুম থেকে জাগো। কত বড় সাহস, আমার বেডে শুয়ে আছে। আমার বেডে ঘুমানোর অধিকার কে আছে তোমায়? দাও বলছি। রায়া জাগছে না। ইফাজ ঘরে চারপাশে তাকালো। দাঁড়াও, তোমাকে কিভাবে জাগাতে হয় তা আমার জানা আছে। পানির জগ দিয়ে রায়ের উপর ঢেলে দিল ইফাজ। চিৎকার দিয়ে হুড়মুড়িয়ে ঘুম থেকে জেগে উঠল রায়া। নিজেকে দেখছে সে। কই ভিজিনি তো? আল্লাহ, স্বপ্ন দেখছিলাম তাহলে? বরটা এখন স্বপ্নে এসে আমাকে জ্বালানো শুরু করেছে। সত্যি ঘরে পানির জগ আছে কিনা খুঁজছে রায়া। আছে, টেবিলের উপর পানি ভর্তি জগ। বদের হাড্ডিটা যদি আমার স্বপ্ন সত্যি করে দেয় না বাবা, এর সাথে আজ বেশি কথা বলা যাবে না। রেগে গেলে দেখা যাবে সত্যি সত্যি পানি ঢেলে দেবে। জাদু আমাকে বিয়ে করার সত্য আমি তুলবই। রাতটা শুরু করা হোক না, কাল সকাল থেকেই তোমার জীবন তেনা তেনা বানিয়ে ফেলবো। হঠাৎ ইফাজ এসে ঘরে ঢুকলে ভয় পেয়ে গেল রায়া। মনে মনে বলল, সামান্য ভদ্রতাও শেখেনি, ঘরে আসার আগে যে নক করবে বা গলা খাকারি দেবে তা যেন বলে দিতে হবে। পুরো বেড দখল করে বেডের ঠিক মাঝখানটায় বসে আছে রায়া। ইফাজ আর চোখে একবার ওকে দেখলো। রায়া ভাবছে এ বুঝি স্বপ্নের মতো বরটা তাকে বেড থেকে নেমে যেতে বলবে। রায়কে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি বোধ করতে লাগলো ইফাজ। মনে মনে বলল, আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছে? চোখের পলক ফেলছে না? মনে নতুন কোনো শয়তানি আসছে নাকি? নিজেকে সামনে দিয়ে মুহূর্তেই শক্ত গলায় বলল, আমাকে আজ নতুন দেখছো? প্রশ্নটা যে তাকেই করা হয়েছে প্রথমে বুঝতে পারল না রায়া। এর আগে ইফাজ কখনো সরাসরি এভাবে তার সাথে কথা বলেনি। আগে আপনি করে বলতো নাকি তুমি করে। ওর মুখ থেকে হঠাৎ তুমি ডাকটা কেমন অদ্ভুত শোনাচ্ছে। হ্যাঁ, বিরক্ত মুখে ইফাজ বলল,
কানে সমস্যা আছে? কম শোনো? একের পর এক ধাক্কা খাচ্ছে রায়া। এই বেটা তুমি করে তার সাথে তো মিষ্টি মিষ্টি কথা বলছে কেন? ভাব জমাতে চাইছে নাকি? রায়ার মনের দুনিয়ায় যত আজে বাজে চিন্তা আছে সব এসে ভর করতে লাগলো। একটু একটু ভয়ও লাগছে। তার কাছে তো বেটার মতলব ভালো ঠিকছে না। রায়কে বোবা সেজে বসে থাকতে দেখে চটে গেল ইফাজ। পুরোটা বেড দখল করে বসে আছে। সে শোবে কোথায়? রাত তো আর কম হলো না। ধমক দেওয়ার মতো করে ইফাজ বলল, বেড থেকে নামো, নইলে সরে বসো। একা পুরো বেড দখল করে নিজে বসে আছো। নিজে তো রুমে এসে এক ঘুম দিয়েছো, অন্যের কথা তো তোমার ভাবার দরকার নেই। নাক ফোলানো রায়া ওকে খোঁটা দিচ্ছে, বেড থেকে নেমে যেতে বলছে। এত বড় অপমান! আস্তে আস্তে নেমে দাঁড়ালো রায়া। ইফাজ ওকে পাশ কাটিয়ে গিয়ে বেডে বসলো। সোফার উপর কাপড় রাখা। ও ঘুমানোর সময় আপু হয়তো দিয়ে গিয়েছে। ওই যে তোমার কাপড় রাখা আছে, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে দাও। ভালো মেয়ের মতো চেঞ্জ করে এলো রায়া। এখন একটু হালকা হালকা লাগছে, মনে হচ্ছে 20 কেজি ওজনের কোনো ভার গা থেকে নেমে গেছে। মনে মনে রায়া ভাবছে, আমাকে কি বেডে থাকতে দেবে না? নিজের ঘর বলে খবরদারি করবে? প্রতিশোধ নেওয়ার জন্য মাটিতে শোয়াবে আমাকে? ইফাজ চিন্তা করছে। মেয়েটা এখানে নতুন, ওর সাথে আগে ঝগড়ার কারণে হয়তো সহজ হতে পারছি না। এমন হলে কোনো কিছু নিয়ে অসুবিধা হলেও বলবে না। এখন থেকে বাকিটা জীবন যেহেতু একসাথে কাটাতে হবে, তাহলে দুজনকে এখন থেকেই মানিয়ে নিয়ে চলতে হবে। ওর সাথে কথা বলে সবকিছু ক্লিয়ার করে নিলে কেমন হয়? ইফাজ এসব ভাবতে ভাবতে রায়া অন্যকাণ্ড ঘটিয়ে বসে আছে। সে নিজে বেডে শুতে না পারলে বরটাকেও শুতে দেবে না, এটা ভেবে পানির জগ নিয়ে বিছানায় ঢেলে দিল। ইফাজ লাফিয়ে উঠে দাঁড়ালো। কোটর ছেড়ে চোখ বেরিয়ে আসছে তার। রাগে কাঁপতে কাঁপতে বলল, এই মেয়ে, কি করলে তুমি এটা? পাগল নাকি তুমি? বিছানায় পানি ফেললে কেন? এখন শুভ কোথায়? আল্লাহ, এই এই মাথা খারাপ মেয়েকে আমার কপালে লিখলে কেন? দুনিয়াতে মেয়ের অভাব পড়েছিল, আমার বাপ মার চোখে এই মেয়েই পড়েছে। জেদ ধরে দাঁড়িয়ে আছে রায়া। ইফাজকে এসব বলতে দেখে বলল, উচিত করেছি। পাগল তুমি, এটা কেন বললে? আমাকে মাটিতে শোয়াবেন আর আপনি আরাম করে বেডে শোবেন? এটা তো হতে পারে না। তাই বেডে যেন কেউই থাকতে না পারে সেই ব্যবস্থা করে দিলাম। তোমাকে মাটিতে শুতে বলেছে কে? আপনি কি? আমি এই কথা কখন বললাম? সরাসরি বলেননি, কিন্তু বেড থেকে নেমে যেতে বলেছেন। ওরে আল্লাহ, আমি তো তোমাকে সাইড দিতে বলেছিলাম, মাঝখানে বসেছিলে তুমি, আমি ঘুমাতাম কোথায়? সেজন্য সরে যেতে বলেছিলাম। সত্যি এমন বলেছিলেন নাকি? কপাল চেপে ধরল ইফাজ। সে এতক্ষণ এই পাগল মেয়ের সাথে মানিয়ে নেবার কথা ভাবছিল। এর সুবিধা অসুবিধার কথা চিন্তা করে কথা বলতে চাচ্ছিল। সিরিয়াসলি সব ভুলে এর সাথে জীবন কাটাতে রাজি হয়ে যাচ্ছিল। অসম্ভব। এর সাথে মানিয়ে নেওয়ার আর প্রশ্নই ওঠে না। তার ছিল মেয়ে একটা, না বুঝে এটা কি করে ফেলেছে ভেবে মনে মনে আফসোস করছে রায়া। নিজের পায়ে নিজেই কুড়াল মারা হয়তো একেই বলে। এবার এই ছেলে ঠাস করে তার গালে একটা লাগিয়ে দিক। নিজের ভালো ভেবে আস্তে আস্তে ইফাজের সামনে থেকে কেটে পড়ছে রায়া। চুপচাপ সোফায় এসে ওপাশে মুখ করে শুয়ে পড়েছে, যেন ইফাজের চোখে পড়তে না হয়। তাকে দেখলে বদের হাড্ডি আরো রেগে যাবে। পুরো রুমে 2 মিনিট নীরবতা কাটার পর পানির ঝাপটায় ধর পড়িয়ে উঠে বসলো রায়া। ইফাজও কম যায় না, জগের বাকি পানি রায়ার উপর ঢেলে দিয়েছে সে। জবে ভিজে গেছে রায়া। রেগে চেঁচিয়ে উঠে বলল রায়া, পাগল আপনি, আমাকে ভিজিয়ে দিলেন কেন? দাঁত বের করে শেষে ইফাজ বলল, জি, 2 মিনিট আগেও ছিলাম না, কিন্তু আপনার পাল্লায় পড়ে আমাকে পাগল হতে হয়েছে ম্যাম। রাগে কাজ চলে যাচ্ছে রায়ার। আমাকে ভেজালেন কেন? ধরে নাও মনে এক ধরনের সব জেগেছিল তাই। রসিকতা করছে রায়ের সাথে। ওকে, এবার বোঝো ঠেলার টাইপ হাসি ঝুলিয়ে রায়ার দিকে চেয়ে আছে। পাগল ছাগল লোক, এই শীতের রাতে ভেজা কাপড়ে সারা রাত কিভাবে থাকবো আমি? সেটা আমার বেড ভেজানোর আগে ভাবা উচিত ছিল। তুমি মনের সুখে সোফায় ঘুমাবে আর আমি গাধার মতো দাঁড়িয়ে রাত পার করবো নাকি? গাধা না, ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়। ওই একই কথা, একটু এদিক ওদিক হয়ে গেছে শুধু। সোফা ভিজিয়ে দিলাম, এবার তুমিও আমার মতোই দাঁড়িয়ে ঘুমাবে, আর নইলে দুজনই মাটিতে। আপনি একটা চরম ফাজিল লোক, অসভ্য জাহিল। জি, থ্যাঙ্কস ফর ইয়োর কমপ্লিমেন্ট। ইফাজ কাবার থেকে চাদর আর কম্বল বের করে বিছানা থেকে বালিশ নিয়ে রায়ার পাশ কাটিয়ে ঘরের মাঝে এসে দাঁড়ালো। মেঝেতে চাদর আর কম্বল বিছিয়ে বিছানা করে নিল। রায়া ভেজা কাপড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইফাজের কাণ্ড কাহিনী দেখছে। রায়ের দিক এক পলক তাকিয়ে বালিশ রেখে হাতের ওপর মাথা ভর দিয়ে কাত হয়ে শুয়ে পড়ল।
আমার ব্যবস্থা আমি করে নিয়েছি, এবার তোমার রাস্তা তুমি দেখো। আরাম করে ঘুমাতে গেল ইফাজ। হতভম্ব রায়া বুঝতে পারছে না লোকটার আক্কেল জ্ঞান কিছু নেই নাকি। তাকে ভিজিয়ে দিয়ে নিজে ঘুমানোর ব্যবস্থা করে নিল। শীতে থরথর করে কাঁপছে রায়া। ভেজা কাপড়ে আর কতক্ষণ থাকবে? এই রুমে তার নিজের আর কোনো কাপড়ও নেই। তার লাগেজটা ইভা আপু কোথায় রাখলো? রায়া উকি দিয়ে দেখছে সত্যি ইফাজ ঘুমিয়ে গেছে নাকি। দাঁড়িয়ে থাকো, ভেজা কাপড়ে দাঁড়িয়ে থাকতে কত মজার লাগে, এবার দেখো। ফাজিল মেয়ে, তোমাকে একটা সুযোগ দিতে যাচ্ছিলাম আমি, কিন্তু তুমি কি করলে? কিচ্ছু না বুঝে গাধামি করে বিছানায় পানি ঢেলে দিলে। এবার ঘুমাও, কোথায় ঘুমাবে? শীতে কাঁপুনি উঠে গেছে রায়ার। বেশ অনেকক্ষণ পর কাঁপতে কাঁপতে ইফাজকে ডাকলো রায়া। এই যে শুনছেন? ইফাজ সজাগই ছিল। ওপাশ ফিরে শুয়ে শুয়ে ভাবছিল রায়া এখন কি করবে। ফাজিল মেয়েটার শিক্ষা হোক একটু। রায়া আবার ডাকলো। ঘুমিয়ে পড়লে নাকি? শুনুন না। ইফাজ এফাশ ফিরে রায়ার মুখের দিকে তাকালো। কি? আমার ভীষণ শীত লাগছে, ভেজা কাপড়ে কাঁপছি, দেখেন না? ডানভ্রু উঁচিয়ে ইফাজ বলল। দেখছি, এখন আমি কি করতে পারি? রেগে গেল রায়া। কি করতে পারি মানে? আপনি আমাকে ভেজালেন, এখন আমার জ্বর এলে সব দোষ আপনার। আচ্ছা ঠিক আছে, ঘুমাই এবার, নাকি আরো কোনো দোষ দেয়া বাকি আছে? রাগে রায়ের মাথা ফেটে যাচ্ছে। পানির চোখের দিকে তাকালো সে। না, খালি, এক ফোঁটাও নেই পানি। এই বদকে না ভেজালে কলিজা ঠান্ডা হবে না তার। ওয়াশরুম থেকে পানি এনে হলেও একে আজ রাতে গোসল করিয়ে ছাড়বে। রায়কে ওদিকে যেতে দেখে ইফাজ বলে উঠল। ভুলেও এই কাজ করো না, তাহলে তোমার কপালে খারাপই আছে। পানি ঢালাঢালি আগে তুমি শুরু করেছো, শেষ কিন্তু আমি করব। এই জাহিল ছেলের সাথে বেশি উজানো ঠিক না। তাহলে আমাকে শুকনো কাপড় দেন, ভেজা কাপড়ে কতক্ষণ থাকবো? শীত লাগছে আমার। আপুকে ডাকো, তোমার লাগেজ আপু রেখেছে। রায় সত্যি ডাকতে যাচ্ছিল। ইফাজ বলল। দাঁড়াও দাঁড়াও, আপুকে ডেকো না। রায় কপাল কুঁচকে বলল। কেন? আপু রুমে এলে বেড ভেজা দেখে যদি জিজ্ঞেস করে বেড সোফা কিভাবে ভিজলো, মাটিতে শুয়ে আছি কেন, তুমি বা ভিজলে কি করে, তখন কি বলবে? কি বলবো? সত্য বলবো। আমি বলবো আপনি আমাকে ভিজিয়ে দিয়েছেন। আর আমি বলবো বেড তুমি ভিজিয়েছো। আমি বলবো সোফায় আপনি পানি ফেলেছেন। কিছু ভাবলো ইফাজ, তারপর বলল। থাক, আর বলি বলার দরকার নেই। আসল রাতে স্বামী স্ত্রী ঝগড়া করে বেড সোফা আর বউ ভিজিয়েছো জানতে পারলে লোকে হাসবে। তার থেকে আপুকে না দেখে ওয়ার্ড্রোব থেকে আবার শার্ট প্যান্ট বের করে পরে নাও। সকালে সবার ঘুম ভাঙার আগে আমি তোমার লাগেজ এনে দেবো। এখন বাইরে যাওয়া লাগবে না, নিশ্চয়ই আপু টিয়াকে নিয়ে জেগে আছে। এখন বাইরে বেরোতে দেখলে হাজারটা প্রশ্ন করবে। প্রথমে রায়া আপত্তি জানালো, কিন্তু পরে সেও ভেবে দেখলো ইফাজ ঠিকই বলেছে। তাদের মধ্যে মিলমিশ নেই, এটা বাইরে জানানো ঠিক হবে না। ঝগড়া করেছে নিজেদের মধ্যে রেখে করবে, তাতে দুজনের পরিবারের চিন্তামুক্ত থাকবে। ওয়ার্ড্রোব থেকে ইফাজের শার্ট প্যান্ট বের করে নিয়ে ওয়াশরুম থেকে চেঞ্জ করে এলো। ইফাজ এবারও রায়ের দিকে না তাকিয়ে বলল। না ঘুমিয়ে বসে থাকতে মন চাইলে তুমি বসে থাকো, কিন্তু লাইট অন করে বসে থাকা যাবে না। আলো থাকলে আমি ঘুমাতে পারি না, আর তোমার মতো বেকারও না আমি, সকালে কাজ আছে আমার। রায়া মনে মনে বলল। এ কি কাজটাই না করে, আলুর কাজ তোর। কি হলো, লাইট অফ করো। বাধ্য মেয়ের মতো কথা না বাড়িয়ে লাইট অফ করে দিল রায়া। 5 মিনিটের মতো অন্ধকারে দাঁড়িয়ে থাকলো। চোখ ভেঙে ঘুম আসছে। ভেজা বিছানায় শোয়া যাবে না। ইফাজের পাশে গিয়ে বসলো রায়া। ঘুমিয়ে গেছে নাকি বেটা? হালকা গলায় ডাকলো রায়া। একটু ওদিকে যান না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো নাকি? কি আজব লোক রে বাবা। জেগে থাকলেও ইফাজ কথা বলল না। সে জেগে আছে এটাও বলতো না। ঘুমের মধ্যে নড়ে যাবার মতন করে রায়াকে জায়গা করে দিল। ইফাজের পাশে গুটিসুটি শুয়ে পড়ল রায়া। একটানে কম্বল পুরোটা নিজের কাছে নিয়ে এলো। পরে ভাবলো, না বাবা, যে খাটাস লোক, কম্বল না পেয়ে শীত লেগে ঘুম ভেঙে গেলে আমার ঘর মটকে রক্ত খাবে। আস্তে করে ইফাজের গায়ে কম্বল দিয়ে দিল। নিজেও ইফাজের কাছে ঘেঁষে এসে শুয়ে পড়ল। শব্দ করে হাসতে পারছে না ইফাজ। অনেক কষ্টে হাসি চেপে মনে মনে হাসলো। যাক, একটু হলেও ভয় পায় তাহলে, কিন্তু এমন ভাব করে যেন কোনো কিছুতেই ভয় পায় না। তার ছিঁড়া ছাগল মেয়ে। রাত বাড়ার সাথে সাথে ওরা দুজনও ঘুমের দেশে পাড়ি দিল। রায়া ঘুমের মধ্যে ইফাজের হাতকে বালিশ বানিয়ে নিয়ে শক্ত করে তাকে জড়িয়ে ধরে রেখেছে। ইফাজও ওকে বুকের সাথে মিশিয়ে নিয়ে পরম আনন্দে স্বপ্ন সুখ দেখে মিটিমিটি করে হাসছে। সকালে ইফাজের ঘুম আগে ভাঙলো। রায়া এখনো ছোট বেড়াল ছানার মতো গুটিসুটি মেরে ওর বুকের মধ্যে মাথা রেখে বেঘুরে ঘুমোচ্ছে। এক পলক স্থির দৃষ্টিতে ওর থেকে
দেখে আস্তে করে বুকের ওপর থেকে ওকে সরিয়ে দিয়ে নিঃশব্দে উঠে গেল ইফাস। বিয়ের পর কয়েকটা দিন এভাবে কেটে